চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 টাকার স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি 2 টাকার স্কুলের প্রতিষ্ঠাতা, সেই সাথে আপনি এখানে দায়িত্ব পালন করছেন। সো আপনি কি উদ্দেশ্য থেকে আসলে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন বা প্রতিষ্ঠান নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেছিলেন? 2 টাকা স্কুলটা আসলে আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য শিশু আছে যারা লেখাপড়া থেকে, যাদের মৌলিক অধিকার থেকে তারা পিছিয়ে আছে, এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে তারা পিছিয়ে আছে, এবং এমন শিশুর কৌতূহল রয়েছে যারা অর্থের অভাবে চিকিৎসা থেকে একদম শিক্ষা থেকে পিছিয়ে থাকে। তো ওই শিশুদেরকে শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে আমরা শিশুদেরকে এর জন্য একটি 2 টাকা স্কুল নামক একটি নামমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। এটার মানে উদ্দেশ্য হলো যে 2 টাকাটা মানে, এটা অনেকেই প্রশ্ন করে যে আসলে 2 টাকা কেন। 2 টাকা এটাই যে আমরা শিশুগুলো, আমরা মনে করি যে প্রতিটা শিশুরই, প্রতিটা মানুষের তার একটা আত্মসম্মান বোধ আছে। তো সেক্ষেত্রে ওই শিশুগুলো যাতে বড় হয়ে বলতে না পারে যে আমি বিনামূল্যে লেখাপড়া করেছি, নামমাত্র 2 টাকা হোক, যে তারা অর্থের বিনিময়ে লেখাপড়া করেছে, এটা যেন তারা সমাজে মাথা উঁচু করে বলতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য, এবং এই টার্গেট নিয়ে আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি। এটা আসলে খুব ভালো একটা চিন্তা যে 2 টাকা, এটা তো আসলে খুব একটা মানে সবার কাছেই সহজলভ্য, কিন্তু তারপরেও জানতে চাই যে আসলে 2 টাকাই কেন, 1 টাকা নয় কেন, বা 5 টাকা নয় কেন, কিংবা 10 টাকা নয় কেন? এটা সবারই প্রশ্ন যে 2 টাকা, 3 টাকা, 1 টাকা হতে পারতো, 5 টাকা হতে পারতো, 2 টাকা কেন হচ্ছে। যখন আমরা এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি 2017 সালে, তখন আমি 2021 সালে মাথা আসলো যে আমরা 2 টাকা একটা স্কুল প্রতিষ্ঠা করব। যে 2 টাকাটাও এই জন্যেই যে 1 টাকা, 3 টাকা এরকম মানে আমরা চাইনি 1 টাকার একটা আহার আছে। তো আমরা চাইনি যে 1 টাকা যেহেতু একটা আছে, আমরা 2 টাকাটাই আমরা করব, কারণ 2 টাকার সহজলভ্য, যে এই নামে আসলে কোনো প্রতিষ্ঠান নেই, এই নামে কোনো নেই, এবং বাচ্চাদের জন্য 2 টাকাটা একটা সহজলভ্য, সেই হিসাব করে আমরা এই 2 টাকাটাই আমরা নির্ধারণ করেছি। আচ্ছা, এখানে মেইনলি শিক্ষার্থী কারা থাকেন, এবং তাদের আসলে পড়াশোনার আগ্রহ কেমন, এবং এখানে আসলে এমন আছে কিনা যারা আসলে 2 টাকাও হয়তো বা দেয় না, কিংবা এটা খুব কি বাধ্যতামূলক 2 টাকা দেওয়া, কিংবা এটা তো আসলে দেওয়াটা খুবই ইজি, কিন্তু তারপরেও আসলে দেয় কিনা বা বাধ্যতামূলক কিনা? আসলে প্রথমে বলছে যে আমরা 2 টাকা স্কুলটার নাম মাত্র, এখানে কোনো টাকা 2 টাকা যে আমরা নিয়ে তাদের 2 টাকা দিয়ে তো লেখাপড়া হয় না, এটা জাস্ট নাম। তো ওই 2 টাকা আমরা কিন্তু বাচ্চাদের থেকে ওরকম নেওয়া হয় না। ভর্তি ফি মাত্র 2 টাকা আমরা দিচ্ছি। ভর্তি ফি 2 টাকা নেওয়ার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শিক্ষা আলোকিত করার চেষ্টা করতেছি। আর এই বাচ্চাগুলো কিন্তু অনেক বাচ্চা আছে যাদের কোনো গার্ডিয়ান নেই, পিতা থাকলে মাতা নেই, মাতা থাকলে পিতা নাই। অনেকে আছে তার দাদা দাদির কাছে লেখাপড়া করে, তার বাবা মা বিভিন্ন চাকরিজীবী। আর আমার যে এলাকার স্কুলটা, সেখানে অনেক শ্রমিক অধ্যুষিত এলাকা। তো ওই এলাকার বাবা মার বাচ্চাদের প্রতি লেখাপড়ার কোনো চাকরিতে চলে যায় বা তারা কর্মস্থলে চলে যায়, বাচ্চারা কিন্তু লেখাপড়া করলো কিনা বা স্কুল যাচ্ছে কিনা, ওরকম তাদের কিন্তু। কোন এলাকা আপনার? এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এলাকা, যেখানে ইপিজেড অধ্যুষিত এলাকা। তো ওখানে আমরা কি করি, বাচ্চাদেরকে প্রথম অবস্থায় আসতে চাইনি, বাচ্চাদেরকে আমরা পাইনি। অনেক চেষ্টা করে আমরা কি করছি, বস্তিতে ঘুরে ঘুরে বাচ্চাদেরকে নিয়ে আসছি, এবং বাচ্চাদেরকে টিফিনের ব্যবস্থা করতেছি, বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান এগুলো আমরা দিচ্ছি। বাচ্চাদের উৎসাহ উদ্দীপনার জন্য যা যা করার দরকার আমরা সেটা করতেছি। এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আমাদের বাচ্চাদের কাটাইতে হচ্ছে না। আমাদের যে সময়ের আগে কিন্তু বাচ্চা স্কুলে চলে আসে। আমাদের সময় হচ্ছে সকাল 9টা থেকে সকাল 11টা, 2 ঘন্টা আমরা লেখাপড়া করাই। এই 9টার আগে চলে আসে বাচ্চারা। আর আরেকটা বিষয় হলো যে এখান থেকে কিছু শিশুরা আছে যে লেখাপড়া করতে, অন্য ভালো স্কুলে লেখাপড়া করতে আগ্রহী, কিন্তু তাদের যে একটা প্রতিবন্ধকতা, সবচেয়ে যে বড় বাধাটা, সেটা হলো যে বাচ্চাদের পথশিশুদের জন্য কোনো রকমের জন্ম নিবন্ধন বিষয়টা কিন্তু সবচেয়ে বড় বাধা। অনেক সরকারি স্কুলে বাচ্চারা লেখাপড়া করার ইচ্ছা থাকলেও কিন্তু জন্ম নিবন্ধনের কারণে ভর্তি হতে পারছে না। তো ওই বাচ্চাদেরগুলো আমরা পড়াচ্ছি। আর যারা আসছে মোটামুটি ভালো অবস্থানে আছে, তাদেরকে আমরা প্রতি বছর আমরা এখান থেকে বিভিন্ন সরকারি স্কুলে আমরা ট্রান্সফার করি, এবং ওখানে যে খরচগুলো সেটাও আমাদের সংগঠন বহন করে। আচ্ছা, এখানে মেইনলি শেখানো হয়টা কি, আসলে শুরুটা কোথা থেকে হয়? শুরুটা একেবারে মানে ফ্রি প্রাথমিক বেসিক যেটা নলেজ, যেটুকু শিক্ষা দরকার প্রয়োজনে, দেখা যাচ্ছে নিজের নামটা, পিতার নাম, মাতার নাম, অক্ষর জ্ঞান শেখানো, এই জিনিসটাই আমরা শিখিয়ে এখান থেকে আগে দেখি। আমরা যেমন আমাদের বর্তমানে 30 জন ছাত্র এখন বর্তমানে আছে স্কুলে। এখান থেকে দেখা যায় যাদের মেধা একটু ভালো, যাদের পরিস্থিতি একটু ভালো, বা তারা আগ্রহী আছে অন্য স্কুলে পড়ার, এখান তো আমরা ক্লাস 5 পর্যন্ত বা ওরকম নাই, এখান থেকে আমাদের বেসিক যে শিক্ষাটা সেটা আমরা দিচ্ছি। এখান থেকে আমরা বিভিন্ন ভালো স্কুলে তাদেরকে আমরা আবার
আমাদের রেফারে তাদেরকে ভর্তি করে দিচ্ছি। এই যে প্রতিষ্ঠানটি যখন আপনি তৈরি করেছিলেন বা চিন্তা ভাবনা করেছিলেন, তারপর আসলে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? ওরকম বড় ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, তবে সামাজিকভাবে মানুষের হেওয়া প্রতিপন্ন যে 2 টাকা স্কুল নামটা দেওয়ার কারণে অনেকে এটাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বা একটু ঠাট্টা মশকরাও করে। আমাদের যে স্কুলের বাচ্চারা তাদেরকে অনেকে বলে যে 2 টাকা স্কুলের বিষয়ে। তারপর আবার যে শিক্ষিকা বা শিক্ষক রাখা হয়েছে, তারা আশেপাশের মানুষের প্রথম অবস্থায় কিন্তু একটু মানুষের এলাকার ভিত্তিক একটু হেয় প্রতিপন্ন করতো, কিন্তু যত দিন গড়িয়ে যাচ্ছে, দিন যত অতিক্রম হচ্ছে, মানুষের একটা আস্থা অর্জন হচ্ছে যে না, এখানে আসলে একটা শিক্ষা, বাচ্চাদের যে শিশুগুলো আগে কোথাও লেখাপড়া করতো না, এখন ওই বাচ্চাগুলো এখানে একটা হোক না 2 টাকা স্কুলের একটা প্ল্যাটফর্মে এসে যে তারা শিক্ষা গ্রহণ করতেছে, এটা কিন্তু তারা উপলব্ধি করতে পারতেছে। এখন এটা তেমন একটা প্রভাব ফেলতেছে না বা কোনো বাধা প্রবৃত্তি এখনো হচ্ছে না। আপনাদের একটা ব্রাঞ্চ তো আছে, এটাই আর পরবর্তীতে কোনো ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে কিনা? আসলে আমাদের লক্ষ্য, আমাদের যে 2 টাকা স্কুল একটা স্লোগান আছে, নিরক্ষর থাকবো না, দেশের বোঝা হব না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কোনো জায়গায় যাতে কোনো শিশু যাতে নিরক্ষর না থাকে, আমরা সেই টার্গেট নিয়ে আমরা কিন্তু কাজ করছি। এবং ইতিমধ্যে আমাদের চট্টগ্রামে চলমান যে প্রতিষ্ঠান রয়েছে, এর বাইরেও কিন্তু আমরা ঢাকা বনানী 7তলা যে বস্তি আছে, সেখানে আমরা একটা পরিকল্পনা হচ্ছে, আমরা অলরেডি জায়গা সিলেক্ট করে এসেছি, ওখানে আমাদের একটা ব্রাঞ্চ হবে। এবং কুড়িগ্রাম এবং তাহিরপুর, তারপরে চাঁদপুর, আমাদের 4টা ব্রাঞ্চ এখন পর্যন্ত আমাদের চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই আমরা সেটা আত্মপ্রকাশিত করার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আসলে আপনি সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে আসলে কাজ করবেন, অন্যান্য সেক্টরে কেন কাজ করার চিন্তা ভাবনা করেননি? আমি মনে করি যে প্রতিটা মানুষই, প্রথম শিশু থেকেই কিন্তু মানুষের আজকে যত রকমের প্রধানমন্ত্রী হবে, দেশের যত রাষ্ট্রনায়ক হবে, তারা কিন্তু শিশু থেকেই বড় হয়ে ওঠে। তা আজকে শিশু যদি আমরা তাদেরকে যদি ভালোভাবে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশের জাতি ভবিষ্যৎ অন্ধকারে রয়ে যাবে। অনেক শিশু আছে যাদের অকালে তাদের জীবন নষ্ট হয়ে যায়। আজকে আমরা অনেক বড় হয়েছি, আমরা শিশু থেকেই কিন্তু বড় হয়েছি। আমরা যদি সেভাবে আরেকটু গাইডলাইন পাইতাম বা আমরা আরও ভালোভাবে করতে পারতাম বা সমাজে ভূমিকা রাখতে পারতাম, তো এই শিশুগুলো কিন্তু এখান থেকে অনেক শিশু আছে যে তারা যদি তাদেরকে যদি বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়, তাদেরকে যদি পরিচর্যা করা হয়, তারা কিন্তু সমাজে বড় পর্যায়ে যেতে পারবে এবং তারা দেশ এবং রাষ্ট্রের ভূমিকা রাখতে পারবে। তো এই শিশুরাই কিন্তু এখনও তো শিশু, তারা কিন্তু দেশের জনসম্পদ, সেই হিসাবে কিন্তু আমরা কাজ করি। আচ্ছা, এখন এই মুহূর্তে সমাজ কিংবা সরকারের কাছ থেকে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা চান, যে ক্ষেত্রে আপনার কাজের গতিটা আরো ভালো হবে বা আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন? সত্য কথা বলতে সেটা হলো, আসলে বর্তমানে আমরা যে কোনো কাজ করি, আমরা যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমাদের সবচেয়ে বড় বাধা বিপত্তি যেটা হলো যে অর্থনৈতিক সমস্যা আমাদের থাকে। আর শিশুদের যে শিক্ষার ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হলো যে তাদের জন্ম নিবন্ধনের প্রবলেম। এই জন্ম নিবন্ধন করার কারণে তারা কিন্তু শিক্ষা থেকে ব্যাহত হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় ইউনিসেফের তথ্য অনুযায়ী 50 থেকে 70 লক্ষ পথ শিশু দেশে অবস্থান করছে। এই শিশুগুলোকে এখনও পর্যন্ত সরকারিভাবে, এখনও কিন্তু তাদেরকে সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুরোপুরি সরকারি তথ্য নাই যে কত লক্ষ শিশু বাংলাদেশে আছে। কিন্তু এই শিশুগুলো দেখা যাচ্ছে অকালে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই শিশুগুলো তারা ভবিষ্যৎ তাদের অন্ধকারে রয়েছে এবং এই শিশুগুলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রত্যেকটা সেক্টর থেকে তারা কিন্তু বঞ্চিত এবং তারা একেবারে অবহেলিত। আমরা যখন ঢাকা শহরে ঢুকে দেখি যে ঢাকার প্রবেশমুখ সায়দাবাদ, যাত্রাবাড়ি, এখানে ফ্লাইওভারের নিচে সকালবেলা দেখা যায় যে শিশুদের কত করুণ অবস্থা, কুকুর আর শিশু একসাথে জড়িয়ে ঘুমিয়ে থাকে। তো এই শিশুগুলোর জন্য কিন্তু আসলে রাষ্ট্রের কিন্তু একটা বড় দায়িত্ব আছে এবং সরকারের একটা বড় ভূমিকা আছে। আমরা নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় যেটা দেখেছি, বড় বড় প্রোগ্রাম হয় শুধু শিশু দিবস আসলে। এই শিশু অধিকার সপ্তাহগুলোকে আমরা দেখি যে বড় বড় রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সরকারিভাবে অনেক প্রোগ্রাম হয়। এই প্রোগ্রাম দিয়ে কিন্তু শিশুদের জীবন মান উন্নয়ন হবে না। তা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে যাতে প্রকৃতপক্ষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য যে মৌলিক অধিকার, শিশুদের একটি শিশুর যে জাতীয় শিশু অধিকার সনদের যে শিশুদের যেটা অধিকার রয়েছে, এই শিশু অধিকার সনদ অনুযায়ী তাদেরকে যেন মৌলিক অধিকারগুলো তারা পূর্ণ করা হয়। কারণ এই শিশুগুলোকে যদি আমরা এবার রাস্তায় ফেলে রাখি, তাহলে বাংলাদেশ কখনো উন্নয়নশীল দেশ হিসেবে ভূমিকা রাখতে পারবে না। কারণ যে জাতি, আগামী জাতির ভবিষ্যৎ, যে শিশুগুলো আগামী দেশের সম্পদ, এই শিশুগুলো যদি রাস্তায় ঘুমিয়ে থাকে, কুকুরের সাথে যদি তারা আলিঙ্গন করে ঘুমাতে হয়, রেল স্টেশনে আপনি দেখবেন যে শিশুদের করুণ যে অবস্থা, যে বয়সে শিশুরা কলমে বই খাতা এবং হাতে কলম নেওয়ার কথা, সেই হাতে শিশুরা কি নিচ্ছে। আপনারা সবাই দেখেন যে, সবাই জানেন যে শিশুদের অবস্থা কিন্তু খুব ভালো একটা অবস্থানে নাই এবং আমরা চাই সরকার যাতে এই বিষয়টা নজর দেয় এবং অতি শীঘ্রই যাতে আমরা দেশ যেহেতু
একটু উন্নয়নের দেশ হিসেবে আমরা বলতে পারি, এবং এই উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে শিশুদেরকে জীবন মান উন্নয়ন করতে হবে। শিশুদেরকে রাস্তায় ফেলে রেখে, ফ্লাইওভারের নিচে ফেলে রেখে, লঞ্চ স্টেশন বাস স্টেশনে নিচে ফেলে রেখে কখনো দেশ উন্নয়ন হবে না। সুতরাং তাদেরকে দেশ উন্নয়ন করতে হলে তাদের জীবন মান উন্নয়ন করতে হবে, এবং শিশুদের জন্য যে মৌলিক চাহিদা তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যদি সরকার তাদেরকে যদি একটি সরকারের অনেক জায়গা ভূমিদস্যুরা দখল করছে, দেশে অনেক জায়গা কিন্তু আছে, বন্দরের জায়গা আছে, রেলের জায়গা আছে, বিভিন্ন সরকারি অনেক জায়গা আছে। এই জায়গাগুলো সরকার বিভিন্নভাবে বিভিন্ন ছত্রছায়া বিভিন্ন মানুষ ভূমিদস্যু যারা তারা কিন্তু দখল করে বসে আছে। তো এই জায়গাগুলোকে যদি একটা চিহ্নিত করে যদি বাংলাদেশের সকল শিশুকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় এবং তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, আমি চাই, আমার একটা টার্গেট হলো যে আমাদের যদি আমরা ভবিষ্যতে আমাদের একটা স্বপ্ন যে বাংলাদেশের প্রতিটা শিশুকে আমরা এমন একটি আবাসন প্রকল্প করব যেখানে শিশুরা শিক্ষা গ্রহণ করবে, থাকবে, খাবে, তারা হাতের কাজ শিখবে, কারিগরি প্রশিক্ষণ নেবে, এবং একটি শিশু একেবারে সর্বোচ্চ নিচ থেকে ঘুরে ওঠে তার পারিপার্শ্বিক জীবনে পড়া চলার মতো যতটুকু দরকার আমরা তাকে সেভাবে আমরা মানুষ করে তুলবো, এরকম আমাদের একটা টার্গেট। তো আমরা এই টার্গেটগুলো করতে গেলে কিন্তু সরকারের সহযোগিতা কিন্তু লাগবে, সরকার ছাড়া কিন্তু আমরা এটা কখনোই করতে পারবো না। আচ্ছা, আপনি তো এখানে আছেনই অবশ্যই, তার পাশাপাশি আসলে কারা এখানে স্টুডেন্টদের ক্লাস নেন এবং কতজন আসলে কর্মরত আছেন? আসলে এই প্রতিষ্ঠানটা হলো যে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সেখানে আমাদের তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যারা শিক্ষা প্রদান করে, আমরা আমাদের একজন টিচার রেখেছি, একটা মেয়ে টিচার রেখেছি, তারা তাদের নামমাত্র যতটুকু স্বেচ্ছা যতটুকু তার যাতায়াত শুধু সম্মানিত আমরা দিই, সেই হিসাব করে তারা লেখাপড়া করায়। তিনি শেখাচ্ছেন, তিনিও আসলে নিজ উদ্যোগে শেখাচ্ছেন যে আসলে সে তার সামাজিক দায়বদ্ধতা থেকে যে সমাজের মানুষের জন্য কিছু ভূমিকা রাখবে সেই হিসাব করে সে শেখাচ্ছে। আমরা কিন্তু ওরকম তাকে প্রকৃত যতটুকু দেওয়ার কথা আমরা ততটুকু দিতে পারি না। আর তার পাশাপাশি আমাদের সেখানে যারা স্কুল পরিচালনা করে, যারা আমরা আছি, আমাদের উৎপল কুমার দাস নামে আমার একটা বন্ধু আছে, যে সে আর আমরা দুজনে মিলে আমরা স্কুলটা 2021 সালে প্রতিষ্ঠা করেছি। আমরা কিন্তু এখানে যারা আছি তারা কিন্তু একজন এক এক কর্মের সাথে জড়িত। কেউ আছে বিভিন্ন বেসরকারি বা বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে সবাই চাকরি করে, ও চাকরির অবসর সময়ে যে সময়টা থাকে সেই সময়টা আমরা এখানে সবাই মিলে ব্যয় করি। আচ্ছা, 2021 সাল 2024 সাল এই মাঝের যে 3 বছর, এই 3 বছরের পরিবর্তন কেমন দেখেছেন? শুরুতে যে 21 সালে যখন শুরু করেছিলেন তখন যে স্টুডেন্টদের বা যারা শিশু রয়েছেন যাদের আসলে দরকার এই শিক্ষাটা, তাদেরকে নিয়ে যেভাবে শুরু করেছিলেন, 2024 সালে এসে কেমন হার দেখছেন? শিক্ষার মানটা কেমন দেখছেন? স্টুডেন্ট কি বেড়েছে নাকি কমেছে? আসলে শিক্ষার হার যেটা, শিক্ষার মান যেটা, মানের কথা যেটা বলি, বর্তমানে যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে শিক্ষা আমরা দেখেছি একবার করোনা হয়েছে, করোনার কারণে আবার দেশের আরেকটি ঘটনা, করোনার সময় স্কুল বন্ধ ছিল। একটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই, বাংলাদেশের যত সহিংসতা হবে, আন্দোলন সংগ্রাম বাড়বে, ততই কিন্তু শিশুদের শিক্ষার অবস্থা বেহাল দশা হবে। আমরা ইতিমধ্যে করে দিয়েছি যে জুলাই মাসে যে দেশে যে একটা কোটা আন্দোলন কেন্দ্র করে যে স্কুল কলেজ বন্ধ ছিল, আপনি যদি দেখেন যে একটি শিশু একটা শিশু হলো যে কোমল, এই শিশু যদি টিভি চ্যানেল খুললে যদি দেখে যে এখানে আন্দোলন হচ্ছে, সহিংসতা হচ্ছে, গুলি ছোড়াছুড়ি করা হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো দেখলে কিন্তু শিশুদের মনের ভিতরে ওরকম একটা কাজ করবে। তো এই কারণে শিশুদের কিন্তু জীবনের ভবিষ্যৎ অনেক সমস্যা হচ্ছে। তো এই জন্য আমি যে 2021 সালের যে প্রতিষ্ঠা করেছি, আমার 21 সালের কিন্তু 2000 যখন করোনার কারণে কিন্তু কিছুদিন স্কুল বন্ধ ছিল, আর স্কুল যখন বন্ধ থাকে তখন কিন্তু বাচ্চারা স্কুল থেকে একটু বিমুখ হয়ে যায়, ঠিকঠাক মতো স্কুলে আসে না। তো 2021 সালের শুরুতে যখন করেছিলাম তখন অনেক প্রতিবন্ধকতা ছিল, বাচ্চাদেরকে শিশুদেরকে নিয়ে আসাটা অনেক কঠিন ছিল, তারা আসতে চাইতো না, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আনতো। অনেক গার্ডিয়ান বলে যে আপনার বাচ্চারা আমার যদি 1 ঘন্টা 2 ঘন্টা এখানে পড়ে তা আমার লাভ কি, বা এই 2 ঘন্টা যদি অন্য জায়গায় সে শ্রম দিত সে কিন্তু 200 টাকা পেত, আপনার এখানে যদি 2 ঘন্টা পড়ে তাহলে আমার তো 200 টাকা আমরা হচ্ছে। তো তারপর আমি তাদেরকে অনেক বুঝাতে আমরা সক্ষম হয়ে আমরা তাদেরকে স্কুল পরিদর্শন করি। ইতিমধ্যে আমরা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত চীন এবং জার্মান 2জন বিদেশি নাগরিক আমাদের স্কুল পরিদর্শন করে গেছে, কারণ তাদের কাছেও আমাদের এটা তাদের একটা পছন্দের জায়গা এবং আমরা সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা করতে সক্ষম হয়েছি। এলাকা ভিত্তিকেও মানুষজন যখন শুরুতে কিন্তু অনেক বাধা ছিল টুকটাক, কিন্তু যখন দিন অতিক্রম হচ্ছে তত কিন্তু মানুষের প্রতি একটা আস্থা জায়গা হয়েছে এবং স্কুলকে এখন আল্লাহর মতো সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় স্কুলে এখন আগের চেয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এবং এই চ্যানেলের যারা
দর্শকবৃন্দ আছেন, আমি প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই 2 টাকা স্কুলের পক্ষ থেকে এবং এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।